প্রকৃতির সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা পুরীর দিকে চলেছি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পুরীতে পৌঁছাবো। মাম্পু এদিকে ঘুমিয়ে আছে, আর আমরা বসে বসে সবাই পুরীতে পৌঁছানোর অপেক্ষা করছি। পুরীতে প্রায় পৌঁছালাম বললেই চলে। মাম্পুকে তাই ঘুম থেকে ওঠানোর চেষ্টা করছি, তার আর ঘুম ভাঙছে না। ও তো মা, ও তো এসে গেছে মা, ও তো মা আমার সোনা। জয় জগন্নাথ দেখি তো, জয় জগন্নাথ। ও মা, ও তো মা, ও উঠে না। মা এক এক করে সিটের নিচ থেকে সব ব্যাগগুলো বের করছে। এবার নামার পালা। আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা। আমরা জগন্নাথ ধাম পুরীতে এসে পৌঁছালাম। আমরা ট্রেন থেকে নেমে এবার যাচ্ছি স্টেশন থেকে বেরোতে। এদিকে মাম্পু স্টেশনে নামা মাত্রই ঘুম থেকে উঠে পড়েছে। মাম্পু তো বাবার কোলে যেতে যেতে চারদিকটা ঘুরে ঘুরে দেখছে। আমরা স্টেশন থেকে বেরিয়েই একটা অটো বুক করে দিয়েছি। আমরা এখন হোটেলের দিকে রওনা দেবো। আমাদের হোটেল আগে থেকেই বুক ছিল, কলকাতা থেকেই অনলাইনে বুক করে এসেছিলাম। গাড়িতে লাগেজ উঠিয়ে চললাম এবার হোটেলের পথে। কিছুক্ষণ অটোতে ট্রাভেল করার পর সামনেই দেখতে পেলাম বিপুল জলরাশিকে, অর্থাৎ পুরীর সমুদ্র। সমুদ্র দেখা মাত্রই মনের মধ্যে কখন সমুদ্রের কাছে যাব সেটাই ভাবনা উঁকি দিতে শুরু করলো। আমরা এসে পৌঁছে গেছি স্বর্গদুয়ারের কাছে। স্বর্গদুয়ার থেকে কিছুটা ট্রাভেল করার পর এবারে আমাদের পুরীতে আমাদের বাসস্থান চলে এলো। এবারে আমরা পুরীতে থাকবো হোটেল ক্যামেলিয়াতে। ক্যামেলিয়াতে পৌঁছানোর পর লাগেজ নামিয়ে সবাই মিলে চললাম ভেতরে। লাগেজ নিয়ে সিঁড়িতে উঠতে উঠতে দেখতে পেলাম সামনের লনটা। খুব সুন্দর এই লনটা, প্রচুর বসার জায়গা আছে এখানে। তারপরে আমরা গেলাম রিসেপশন রুমে। রিসেপশনে পৌঁছে আমরা জানতে পারি আমাদের রুম এখনও রেডি হয়নি, তো আমাদের এখন ওয়েটিং জোনে একটু ওয়েট করতে হবে। আমরা যতক্ষণ রিসেপশন রুমে অপেক্ষা করছিলাম, ভাইয়ার আদিত্য চলে গেছিল গেমিং জোনে গেম খেলার জন্য। এই হোটেলে আলাদা গেমিং জোন আছে। আমি রিসেপশন রুমে বসেই মাম্পুকে স্যালাক্সটা খাইয়ে দিলাম। মাকে বললাম, চলো সামনেই তো সমুদ্র, একটুখানি সমুদ্র পাড়ে গিয়ে ঘুরে আসি। তো মাম্পুকে সঙ্গে নিয়ে আমি আর মা চললাম সমুদ্র পাড়ে সমুদ্র দর্শনের জন্য। বালির মধ্যে গিয়ে মাম্পু চলছে, দেখো কিভাবে বালি ওর পায়ে ঢুকে যাচ্ছে বলে ও পা তুলে তুলে চলছে। সি বিচে গিয়ে দেখলাম প্রচুর বসার সিট আছে। এগুলো সব ভাড়া করে বসতে হয়, প্রতি ঘন্টায় 50 টাকা করে ভাড়া। সকাল 8টার সময় সমুদ্রের পাড়ে ভিড়টা জাস্ট দেখো, প্রচুর মানুষ চলে এসেছে সমুদ্রে চান করতে আর সমুদ্রের পাড়ে ফটো তুলতে। আমিও ভাবলাম একটুখানি মাম্পুকে নিয়ে ফটো তোলা যাক, তাই সমুদ্রের কাছে গেলাম মাম্পুকে দাঁড় করিয়ে আমি আর মাম্পু মিলে ফটো তুলবো বলে। মাম্পুকে দাঁড় করিয়ে ফটো তুলতে যাব, সেই মুহূর্তে একটা বড় ঢেউ এসে হাজির। ভেজার ভয়ে মাম্পুকে কোলে নিয়ে দৌড়ালাম আমি। কিছুক্ষণ সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে সমুদ্রের অপরূপ সৌন্দর্য উপভোগ করলাম, আর প্রচুর হাওয়া দিচ্ছিল ওখানে, খুব ভালো লাগছিল। মাম্পু সি বিচের মধ্যে একটা দাদাকে বল বিক্রি করতে দেখতে পেয়ে তাকে ডাকতে আরম্ভ করেছে বল কিনবে বলে। ওকে আমি বলছি না এখন নয়, সে তো দেখছি আমার হাত ছাড়িয়ে ওই দাদাটার পেছনে দৌড় লাগিয়েছি। তাকে যত বলছি দাঁড়া দাঁড়া দাঁড়া, সে দৌড় লাগিয়েছে। কিছুক্ষণ সি বিচের সময় কাটানোর পর চলো এবার হোটেলে ফেরা যাক। হোটেলে এসে দেখলাম আমাদের রুম অলরেডি প্রোভাইড করা হয়ে গেছে। চলো এবার রুমের দিকে যাই। রুমটা আমাদের গ্রাউন্ড ফ্লোরেই ছিল। করিডোরের সামনের দিকটাই রয়েছে সিটিং অ্যারেঞ্জমেন্ট, আর আমাদের রুম নাম্বার ছিল 104 এবং 105 নম্বর রুম। এটা 104 নম্বর রুম, বেশ বড় এই রুমটা।
আর বাথরুমটা চলো আগে দেখি, কারণ আমি হোটেলে আসলে ফার্স্ট দেখি বাথরুমেই স্যানিটারি সব রকম কিটসের ব্যবস্থা ওরা দিয়ে দিয়েছিল এবং বাথরুমটা বেশ বড়, গিজারের ব্যবস্থা রয়েছে, সঙ্গে আবার ড্রায়ারও ছিল। রুমটা ছিল বেশ বড় আর সাজানো গোছানো, খাট, আলমারি ছিল, দুটো টেবিল আর একটা সোফা। মাম্পু এসে তো সোফায় আরাম করে বসে পড়েছে। রুমের মধ্যে টি কফির ব্যবস্থা ছিল, যেটা ছিল কমপ্লিমেন্টারি, কিন্তু এখানে বিভিন্ন স্ন্যাক্স রাখা আছে যেগুলো খেলে পে করতে হবে। আর এখানে একটা মিনি ফ্রিজও আমাদের দিয়েছিল, তার মধ্যেও কোল্ড ড্রিঙ্কস, একটা চকলেট ছিল, কিন্তু সেটাও খেলেও আমাদের পে করতে হতো। চলো গিয়ে মা বাবার রুমটা দেখে আসি, মানে 105 নম্বর রুম। 105 নম্বর রুম আর 104 নম্বর রুম প্রায় পুরোটাই একই। বাথরুমের সাইজ বলো এবং রুমের সাইজ বা রুমের যেসব ফেসিলিটি সব একই দেওয়া ছিল। আজ নীল ষষ্ঠী, তাই শিবের মাথায় জল ঢালার জন্য আর পুজো দেওয়ার জন্য আমরা সকলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এখানে কোথায় কাছাকাছি শিব মন্দির আছে সেটা আগে জানতে হবে, সেই জন্য মানুষজনকে জিজ্ঞেস করে করে এগোতে আরম্ভ করলাম। সামনে ছিল একটা হোটেল, নাম ছিল পূর্বাশা, ওর ভেতরে রয়েছে শিব ঠাকুরের মন্দির। গিয়ে দেখলাম বেশ ভিড় সেখানে। যারা এখানে পুজো দিতে এসেছিলেন তাদেরকে জিজ্ঞেস করে জানতে পারলাম সবাই এখানকার ট্যুরিস্ট। প্রচুর লাইন পড়েছিল এখানে, আমরাও লাইনে দাঁড়িয়ে পড়লাম। মন্দিরের ভেতরে গিয়ে বাবার মাথায় জল ঢালার পর মনটা যেন খুব শান্তি অনুভব করছিল। বাড়ি থেকে যখন রওনা দিয়েছিলাম মনের মধ্যে একটা ভয় কাজ করছিল, কোথায় গিয়ে আমরা ঠাকুরের মন্দির পাবো, কোথায় গিয়ে পুজো দেবো, সেই চিন্তা যেন মনের মধ্যে ছিল। কিন্তু এখানে এসে খুব সহজে মানুষজনের কাছ থেকে জানতে পারলাম এই মন্দিরের কথাটা। খুব ভালোভাবে এখানে এসে পুজো দিতে পেরেছি। আমার পুজো দেওয়া হয়ে যাবার পর মাম্পুকে মন্দিরের ভেতর নিয়ে গেলাম ঠাকুর নমস্কার করার জন্য। পুজো দিয়ে বেরিয়ে দেখলাম ঘড়ির কাঁটা অলরেডি 11টা ছুঁই। এখন খুঁজতে হবে নিরামিষ হোটেল। চলো দেখি কোথায় নিরামিষ হোটেল পাই, সেই জন্য আমাদের সন্ধান শুরু হলো। যাবার পথে এদিক ওদিক বিভিন্ন দোকান দেখতে পেলাম, কিন্তু কোনোটাই নিরামিষ নয়। বাবা কিছুক্ষণ পর বলল, চল কাকাতুয়ায় চল। কাকাতুয়া পুরোপুরি নিরামিষ একটা রেস্টুরেন্ট, সেখানে গিয়ে খাওয়া যায়। তো সেই জন্য আমরা একটা অটো ভাড়া করে নিলাম। আমরা যেখানে ছিলাম সেখান থেকে কাকাতুয়া রেস্টুরেন্টটা খুবই সামনে, কিন্তু মাম্পু তো একদমই ছোট আর রোদটা বেশ উঠেছে, সেই জন্যেই অটো ভাড়া করে চললাম কাকাতুয়া রেস্টুরেন্টের দিকে। এই রেস্টুরেন্টে আগে আমরা অনেকবারই এসেছি, প্রায় যখনই আমরা পুরীতে আসি এক না একবার কাকাতুয়া রেস্টুরেন্টে খেতে আসি। রেস্টুরেন্টের ভেতরে এসে দেখলাম রেস্টুরেন্টের ভেতরে ছিল খুব সুন্দর একটা জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তি। আমরা তারই খুবই কাছে একটা সিটে বসেছিলাম। মাম্পুর এদিকে খুবই খিদে পেয়ে গেছিল, তাই আমি রেস্টুরেন্টে বসে ওকে একটুখানি কলা খাওয়ানোর চেষ্টা করছি। রেস্টুরেন্টে বসেই আমরা ফোন করলাম আমাদের চেনা যিনি জগন্নাথের পুরোহিত আছেন তাকে। তিনি বললেন আজকে দুপুর 3টের সময় মন্দির নাকি ফাঁকা থাকবে, সেই মতন আমাদের চলে যেতে বললেন মন্দিরে। আমরা অর্ডার করেছিলাম কচুরি, ছোলার ডাল। আমি, বাবা, মা 3 জনে বসে খাচ্ছিলাম বলে মাম্পুও আমার থেকে কচুরি নিয়ে খাচ্ছিল। আমি মাম্পুকে বাইরের জিনিস বা তেলের জিনিস খাওয়াতে চাই না, কিন্তু মাম্পু আবার ওইসবের দিকেই ওর ঝোঁকটা বেশি দেখেছি। ওর মা যা খাবে তাই ওকে খেতে হবে। এই রেস্টুরেন্টের গ্রাউন্ড ফ্লোরে ছিল খাজার দোকান, আর ভাই খাওয়া দাওয়ার চলে গেছে খাজা কেনার জন্য।
একটা খাজা কিনে নিজের মতন খেতে আরম্ভ করেছে। আবার আমাকে বলছে, খাবি? খাওয়া দাওয়ার পর আমরা হোটেলে ফিরলাম। আদিত্য আমাদের সঙ্গে যায়নি, ও হোটেলেই ছিল। এর মধ্যে আমি এসে তাড়াতাড়ি করে মামপুর জন্য আজকের লাঞ্চ অর্ডার করে দিয়েছিলাম। এই হোটেলের নিজেদের ইনআউটস রেস্টুরেন্ট আছে, সেখান থেকে আজকে আমি খাবার অর্ডার করেছিলাম। মামপুর আজকে লাঞ্চে ছিল ভাত, ডাল, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ আর মাছ ভাজা। প্রত্যেকটা হোটেলেই আলাদা করে বেবি থালির ব্যবস্থা থাকে। তো আমরা এসে এখানে জিজ্ঞেস করে নিয়েছিলাম যে বেবি থালিতে কি কি আছে। ওনারা আমাদের জানায় ভাত, ডাল, ডিম সেদ্ধ আর আলু সেদ্ধ থাকবে। তো আমরা মাছটাকে আলাদা করে অর্ডার করে নিয়েছিলাম। বাচ্চাকে নিয়ে যখন ট্রাভেল করবেন তখন হোটেল বুক করার আগে তাদের সঙ্গে এইসব বিষয়টা কথা বলে নেবেন। মাকে দেখলাম মা স্ন্যাক্সগুলো তুলে তুলে দেখছে আর বলছে এটা কত দাম, ওটা কত দাম। মাকে বললাম ওখানে দেখো লিস্ট রাখা আছে, কোনটা খেলে কত টাকা পে করতে হবে। এখানে এমআরপি অনুসারে পে করতে হবে না, এদের নিজস্ব একটা অ্যামাউন্ট দেওয়া আছে যা এমআরপির থেকে অনেকটাই বেশি। দুপুর এখন 1:30 বাজে। খুব খিদে পাচ্ছিল, কি খাবো ভাবতে ভাবতে সামনে চোখে পড়লো এখানে তো কমপ্লিমেন্টারিতে কফি দেওয়া আছে। তো সেই মতো আমি কফি রেডি করলাম। মাম্পু ঘুমিয়ে পড়েছে, এইদিকে আমি কফি নিয়ে বসেছি আর আমি বিস্কুটটা বাড়ি থেকেই ক্যারি করেছিলাম। এই হোটেলে সুইমিং পুল আছে, তো মা আমাকে ডেকে নিয়ে গেল সুইমিং পুলের দিকে। সামনেই গিয়ে দেখলাম বেশ বড় এখানকার সুইমিং পুলটা। প্রচুর মানুষ সেখানে এনজয় করছে, বাচ্চা থেকে বড় সবাই নিজেদের মতন খেলে যাচ্ছে, স্নান করে যাচ্ছে। সুইমিং পুলটা দেখে ইচ্ছা করছিল এখনই গিয়ে সুইমিং পুলে চান করি। এখন বাজে দুপুর 2:30 আর আমরা সকলে রেডি হয়ে একদম লবিতে চলে এসেছি। আমরা এখন যাব পুরীর জগন্নাথ মন্দিরে ঠাকুর দর্শনের জন্য। হোটেলের সামনে থেকে আমরা অটো নিয়ে নিয়েছি মন্দিরে যাবার জন্য। এদিকে ভাই হচ্ছে আমাদের যিনি পুরোহিত আছেন তাকে ফোন করে দিচ্ছেন, আমরা অলরেডি রওনা দিয়ে দিয়েছি। আমাদের 3টের মধ্যে মন্দিরের পশ্চিম গেটে আমাদের যিনি পুরোহিত তিনি দাঁড়াতে বলেছেন। অটোটা আমাদের এসে একটা জায়গায় দাঁড় করিয়ে দিলেন এবং বললেন যে এখান থেকে আমাদের এখন হেঁটে যেতে হবে মন্দির পর্যন্ত। আমরা এখানে একটু কনফিউজ যে মন্দিরের পশ্চিম গেটটা কোন দিকে। তো আমরা লোকাল লোককে জিজ্ঞেস করে নিলাম মন্দিরের পশ্চিম গেটটা কোন দিকে, ওনারা আমাদের দেখিয়ে দিয়েছেন। এখন আমরা পশ্চিম গেটের দিকে যাচ্ছি। আমাদের যিনি পুরোহিত তিনি ওখানে আমাদের জন্য অপেক্ষা করছেন। মন্দির চত্বরে প্রবেশ করা মাত্রই মনের মধ্যে একটা আলাদা রকমের ফিলিংস কাজ করতে আরম্ভ করলো। একটা পজিটিভ এনার্জি যেন চারদিকে বিরাজমান। মন্দির চত্বরের মধ্যেই জুতো, মোবাইল রাখার জায়গা আছে। আমরা যাচ্ছি এখন সেই দিকে। মোবাইল আর জুতোগুলো আগে জমা রাখি, তারপরে মন্দিরের ভেতরে প্রবেশ করব। আমরা মন্দিরের ভেতর ঢুকেছিলাম এই 3:10 মধ্যে। আমাদের মন্দিরে ঢোকার পর ঠাকুর দর্শন করতে মাত্র 8 ঘন্টা সময় লেগেছে। তার মধ্যে আমাদের ঠাকুর দর্শন হয়ে গেছিল। ভিড় মোটামুটি ছিল বলতে গেলে, কিন্তু ঠাকুর খুব ভালোভাবে আমাদের দর্শন হয়েছে। 2 বছর আগে যখন আমরা পুরীতে লাস্ট এসেছিলাম তখন পুরীর মন্দিরের চত্বরটা এত সুন্দরভাবে সাজানো গোছানো ছিল না। এবারে এসে দেখলাম পুরীর মন্দিরের চত্বরটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবং বসার জায়গা, পানীয় জলের ব্যবস্থা সবকিছুই এখানে আছে। এখন পুরীর মন্দিরের 4টে গেটই খোলা আছে, যে কোনো গেট দিয়েই পুরীর মন্দিরের ভেতরে ঢোকা যায়। আমরা আজকে ঢুকেছিলাম পশ্চিম গেট দিয়ে। পুরীর মন্দিরের এই পশ্চিম গেটকে বলা হয় কামনা গেট। এখন পুরীর মন্দিরের ধ্বজা উত্তোলন করা হবে। কালকের যে ধ্বজা
উত্তোলন হয়েছিল সেটা এখন নামানো হচ্ছে। আজকে আবার নতুন ধ্বজা উত্তোলন করা হয়। এই ধ্বজা প্রত্যেক দিন চেঞ্জ করা হয় মন্দিরে। আপনারা কি জানেন, যারা এই ধ্বজা উত্তোলন করে তারা সকলে একই বংশের। মানে পুরীর মন্দিরের সকল জিনিসের একটা নির্দিষ্ট বংশ আছে। যারা এই ধ্বজা উত্তোলন করে তারা একই বংশের, যারা ঠাকুরের রান্না করেন তারাও একই বংশের হয়, বা যারা ঠাকুরের মেন পুরোহিত তারাও নির্দিষ্ট একটি বংশের হয়। এখানে বংশানুপরম্পরায় কাজ চলে আসছে মন্দিরের মধ্যে। আমরা এই প্রথম ধ্বজা উত্তোলন দেখলাম, দেখে খুব ভালো লাগলো। যদি কোনো সময় সুযোগ পান একবার ধ্বজা উত্তোলন দেখবেন মন্দিরে গিয়ে। এরা কিভাবে ধ্বজা উত্তোলনের জন্য একজন করে মন্দিরের চূড়ায় উঠলো সেটা পুরো দেখার বিষয়। এক করে মোট 5 জন উঠেছিল মন্দিরের চূড়ায়। এদের মন্দিরের চূড়ায় ওঠার টেকনিকটা দেখে আমি তো পুরোপুরি বাকরুদ্ধ। আমরা যতক্ষণ ধ্বজা উত্তোলন দেখছিলাম, বাবা ততক্ষণে মাম্পুকে একটু বিস্কুট খাইয়ে দিয়েছিল। ঘুম থেকে ওঠার পর মাম্পু কিছু খাইনি। ওকে নিয়ে আমরা চলে এসেছিলাম মন্দিরে। কিছুক্ষণ মন্দির চত্বরে সময় কাটানোর পর এবার হোটেলে ফেরার পালা। মন্দির থেকে বেরোনোর পর এবার অটো খোঁজার পালা। মন্দিরে যখন এসেছিলাম তখন মন্দির থেকে অনেক আগেই আমাদের অটো থেকে নেমে যেতে হয়েছিল, কিন্তু মন্দির চত্বরের সামনেই আমরা যাওয়ার জন্য অটো পেয়ে গেছি। পরের বারে আবার জগন্নাথ ধামে আসার মনে ইচ্ছা নিয়ে ঠাকুরকে প্রণাম করে জয় জগন্নাথ বলে এগিয়ে চললাম এবার হোটেলের দিকে। মাম্পু তো অনেক ছোট, তো ওকে নিয়ে কিভাবে মন্দিরে গিয়ে ঠাকুর দর্শন করব এই নিয়ে মনের মধ্যে একটা ভয় ছিল। কিন্তু আমি এত ছোট বাচ্চাকে কোলে নিয়ে খুব সুন্দরভাবে ঠাকুর দর্শন করতে পেরেছি। মন্দির থেকে ব্যাক করে আমরা সকলে গেলাম সি বিচে। সি বিচে এসে দেখলাম সি বিচের পাড়ে প্রচুর বিভিন্ন ধরনের জিনিসের স্টল বসেছে। প্রচুর মানুষজন এখান থেকে কেনাকাটা করতে ব্যস্ত। সি বিচের পাড়ে অনেক চায়ের দোকান আছে, আর প্রত্যেকটা চায়ের দোকানের সামনে প্রচুর চেয়ার রাখা আছে। যে দোকান থেকে আপনারা চা, ম্যাগি, বিস্কুটের অর্ডার করবেন সেই দোকানের সামনের চেয়ারে আপনারা বসতে পারবেন। না হলে আপনাদের চেয়ার ভাড়া করতে হবে 1 ঘন্টার জন্য। প্রত্যেকটা চেয়ারের মূল্য থাকে সেক্ষেত্রে 50 টাকা করে। মাম্পু আর আদিত্য চেয়ারে বসে বসে সমুদ্রের শোভা খুব ভালোভাবে উপভোগ করতে ব্যস্ত। আদিত্য চা খাবার জন্য সবার জন্য বিস্কুট এনেছে বলে মাম্পু তো আগে বাবার হাত থেকে বিস্কুট খাবে বলে নিয়ে নিল। সমুদ্রের পাড়ে বিভিন্ন জিনিসপত্র বিক্রি হচ্ছিল, আর মাম্পু তো বেলুন দেখলেই হয়, তার বেলুন চাই। কিন্তু সেটা কতক্ষণ তার হাতে থাকবে তার ঠিক নেই। 2 মিনিটও তার হাতে বেলুন ঠেকে না। সে বেলুনটাকে নেবে আর ফাটিয়ে দেবে। সমুদ্রের পাড়ে বসে মাটির ভাঁড়ে চা খেতে হেভি লাগছিল। পুরীর সি বিচে বসে সমুদ্র উপভোগ করতে করতে মিষ্টি খাবো না এটা আবার হয় নাকি। তো দাদার কাছ থেকে বিভিন্ন ধরনের মিষ্টি, সিঙ্গারা অর্ডার করলাম। আমাদের ওখানকার সিঙ্গারাগুলো বড় বড় হলেও পুরীর সিঙ্গারাগুলো খুবই ছোট ছোট হয়ে থাকে। মিষ্টি থেকে সিঙ্গারা প্রত্যেকটা জিনিসের টেস্ট ছিল ভালো। সামনেই চলছিল বিভিন্ন ধরনের গান, আর মাম্পু এইদিকে বাবার কাঁধে বসে সি বিচ ঘুরে যাচ্ছিল। আবার গানের তালে তালে নাচতেও সে ব্যস্ত। সি বিচের মধ্যে একটা দাদা ভুট্টা বিক্রি করছিল। ভুট্টাটাকে সেদ্ধ করে সেটার উপর মশলা মাখিয়ে তারপরে গ্লাসের মধ্যে সেটাকে সার্ভ করা হচ্ছিল। এই ভুট্টার দোকানে ছিল বেশ ভিড়। আমরাও 2 প্লেট ভুট্টা নিয়ে নিয়েছিলাম। সত্যিকারের সেটা খেতে ছিল অসাধারণ। ভুট্টা এমনিতেই খুবই হেলদি ফুড, আর যেভাবে এটা মাখিয়ে দেওয়া হয়েছিল সেটা খেতে খুবই ভালো লাগছিল আমাদের। অনেকক্ষণ সি বিচে সময় কাটানোর পর আমরা ফিরলাম হোটেলে। হোটেলের লবিতে কিছুক্ষণ বসার পর আমরা রুমে গেলাম। হোটেলের লবিটা এত সুন্দর, আর এত সুন্দর হাওয়া দিচ্ছে, গিয়ে ওখানে কিছুক্ষণ আমরা বসলাম। মাম্পু তো একটা বেড়াল দেখতে পেয়ে সে কি খুশি, তার পেছনে দৌড়াতে ব্যস্ত সে।